আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। দেশের নির্বাচনী প্রক্রিয়া, বিচার বিভাগ সহ বিভিন্ন খাতে প্রয়োজনীয় সংস্কারের পর বর্তমান সরকার একটি অন্তর্ভুক্তিমূলক এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। থার্ড ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটে তিনি এসব কথা বলেন। নজরানা চৌধুরী রিপোর্ট। গ্লোবাল সাউথ में ভারতের আয়োজনে থার্ড ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। শুরুতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধনী বক্তব্য রাখেন। फर्स्ट रिस्पॉन्डर की तरह अपने मित्र देशों की सहायता कर रहा है। ভারত বাংলাদেশ ছাড়াও যুক্তরাজ্য, শ্রীলঙ্কা, ভুটান ও আফগানিস্তানের সরকার প্রধানগণ এই সামিটে যোগ দেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা তার বক্তব্যের শুরুতেই বাংলাদেশের তরুণদের কথা স্মরণ করেন, যারা বাংলাদেশে দ্বিতীয় বিপ্লবের কারিগর ছিলেন। Our young generation have impressed upon the people of their aspirations for revolutionary change, restoration of all institutions of the state to ensure democracy and human rights through a meaningful reform. Much of the Dhaka has turned into graffiti capital of the world. Young students and children aged as young as 12 to 13 have been painting the walls of this 400-year-old city with images of a new, democratic, environment-friendly Bangladesh. কার্বন নিঃসরণ, সম্পদ কুক্ষিগত করা এবং বেকারত্ব, এই তিন সমস্যাকে শূন্যের কোটায় নামিয়ে নিয়ে আসার মাধ্যমে একটি বৈষম্যহীন ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। এগুলো বাস্তবায়ন করা গেলে বিশ্বের টেকসই ভবিষ্যৎ নিশ্চিত হবে বলেও উল্লেখ করেন প্রফেসর ইউনূস। Our task is now to carry out vital reforms in our electoral system, judiciary, local government, media, economy, and education. We are holding dialogue with political parties, civil society leaders, and experts to give shape to democratic aspirations of our revolutionary students. Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free, fair, and participatory elections can be held. বাংলাদেশের রাজধানী ঢাকাকে গ্রাফিতির রাজধানী উল্লেখ করে ভারতীয় প্রধানমন্ত্রীকে দ্রুত বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকার জঙ্গি নাটক সাজাতে এলিট ফোর্স র্যাবকে ব্যবহার করত বলে অভিযোগ করেছে গুমের শিকার পরিবারের সদস্যরা। উত্তরায় র্যাব 1-এর কার্যালয়ের সামনে এক মানববন্ধনে এমন অভিযোগ করেন তারা। ভুক্তভোগীরা বলেন, সরকারের বিরুদ্ধে সমালোচনামূলক লেখালেখির কারণে তাদেরকে গ্রেফতার করে দীর্ঘদিন গুম করে রাখা হতো, পরে জঙ্গি বলে চালানো হতো আদালতে। জোরপূর্বক নেয়ার চেষ্টা করা হতো 164 ধারায় জবানবন্দি। বিগত সময়ে জঙ্গি নাটক সাজানোর কারিগর র্যাব ও অন্যান্য সংস্থাগুলোকে সংস্কারের দাবি জানায় তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ব্যাপারে অনুসন্ধান করতে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসব ছাত্র আহত হয়েছেন, সরকারি হাসপাতালে তাদের বিনামূল্যে চিকিৎসা সহ যাবতীয় চিকিৎসা ব্যয় সরকার বহন করবে। আর 90 দিনের মধ্যে দেশের ভঙ্গুর স্বাস্থ্য খাতকে জনমুখী করার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী স্বাস্থ্য আন্দোলন। 90 দিনের কাউন্টডাউন শুরু হচ্ছে আজ থেকেই। বিকেলে কুর্মিটোলা হাসপাতালে আহতদের পরিদর্শন শেষে তারা এ দাবি জানান। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, আন্দোলনে হতাহতদের যেসব হাসপাতালে চিকিৎসা দেওয়ার নামে নৈরাজ্য করেছে, লুটপাট করেছে, তাদের সেই অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আহতদের চিকিৎসায় স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার ইউনিট খোলার দাবিও জানান শিক্ষার্থীরা। সরকারি হাসপাতালে গাদাগাদি না করে রাষ্ট্রীয় খরচে প্রাইভেট হাসপাতালে চিকিৎসার দাবি জানান তারা। প্রয়োজনে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা ফি মওকুফে ব্যবস্থা নেওয়ার আহ্বান তাদের। আপনারা যদি 90 দিনের মধ্যে আমাদের এই ভঙ্গুর স্বাস্থ্য খাতে জনমুখী করতে পারেন, সেক্ষেত্রে আমাদের ছাত্র নাগরিকের যে ধরনের সহায়তা প্রয়োজন
আমাদের জায়গা থেকে আমরা সেই ধরনের সহায়তা আপনাদেরকে সব সময় দিব। প্রত্যেকটি জায়গায় হোক সরকারি হোক বেসরকারি হসপিটালগুলোতে যেন যারা আন্দোলনকারী রয়েছে যে বয়সেরই হোক না কেন, আন্দোলনকারী যারা রয়েছে ঢাকার হোক ঢাকার বাইরের হোক, সকলের এই চিকিৎসা ফিটি যেন মওকুফ করা হয়। যার যার জায়গায় সিনসিয়ারলি কাজ করেন, পরিবর্তন আসবেই। এখানে ভয় পাওয়ার কিছু নেই, কারণ বিগত 17 বছর আপনাদেরকে এই সিস্টেমের মধ্য দিয়ে আসতে হয়েছে। এখন আপনারা ভয়ে ভীত না হয়ে যার যার জায়গায় আপনাদের দায়িত্বগুলি পালন করেন, পরিবর্তন নিশ্চয়ই আসবে। অতিরিক্ত সচিব পদমর্যাদার সাবেক 5 কর্মকর্তাকে বিভিন্ন মন্ত্রণালয় ও রাষ্ট্রপতির দফতরে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সচিব পদে নিয়োগ পাওয়া 5 কর্মকর্তার মধ্যে ডক্টর শেখ আব্দুর রশিদকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, মোহাম্মদ এহসানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনকে জননিরাপত্তা বিভাগ, ডক্টর নাসিমুল গনিকে জনবিভাগ, রাষ্ট্রপতির কার্যালয় এবং এম.এ. আকমল হোসেন আজাদকে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। 5 জনকে 2 বছরের জন্য এই নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশের বন্ধু হলে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের প্রতি দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফেজউদ্দিন আহমেদ। দুপুরে প্রেস ক্লাব মিলনায়তনে সমাবেশে তিনি কথা বলেন। বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, যারাই ভবিষ্যতে গণতন্ত্রের নামে এক নায়কতন্ত্র কায়েম করবে তাদেরকে পরাজিত করে ছাত্র জনতা আবারও গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। কায়কোবাদ মাহমুদের রিপোর্ট। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে ছাত্র জনতার উপর দলীয় নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দেওয়ার ঘটনাকে শেখ হাসিনার সন্ত্রাসী কাজ উল্লেখ করে অবিলম্বে তার দল আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবি জানানো হয়। তারা যে এত জিঘাংসু রক্ত পিপাসু একটি দল বাংলাদেশের রাজপথে। প্রধান অতিথির বক্তব্যে হাফিজউদ্দিন আহমেদ বলেন, যে গণহত্যা চালিয়েছে শিগগিরই তার বিচার করতে হবে। শেখ হাসিনা ইতিহাসে সবচেয়ে বড় ঘাতক। এখানে অন্যায় অভিযান নাই, কত মায়ের মুখ খালি করেছে। আমরা এই সভা থেকে দাবি করবো তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। তার পরিণতি হবে রোমানিয়ার চর্চেস্কুর মতো, তার পরিণতি হবে ইটালি মুসলিনের মতো। এবং ভারতকে বলবো, যদি বন্ধুত্ব করতে চান তাকে বাংলাদেশে ফেরত পাঠান। তার বিরুদ্ধে হত্যা মামলা রুজু হয়েছে, আরো বহুত হবে। আপনারা মুক্তিযুদ্ধে আমাদেরকে সাহায্য করেছেন, অনেক কৃতজ্ঞ। কিন্তু এই দেশকে প্রভু হওয়ার কোনো চেষ্টা করবেন না। এদিকে নরসিংদীতে ছাত্র আন্দোলনে নিহত তাহমিদের কবর জিয়ারত করে ডক্টর আব্দুল মঈন খান বলেন, নতুন প্রজন্ম বাংলাদেশের তথাকথিত কলুষিত রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। এখানে যত স্বৈর শাসক আসুক, যারা গণতন্ত্রের নামে দেশে এক নায়কতন্ত্র কায়েম করেছে, তাদেরকে পরাভূত করে ছাত্র জনতা বাংলাদেশের যে মৌলিক আদর্শ গণতন্ত্র এবং মানবাধিকার তা পুনঃপ্রতিষ্ঠিত করবে। সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত এমআইএসটি শিক্ষার্থী শহীদ শাইখ আসহাবুল ইয়ামিনের কবর জিয়ারত করেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয় জানিয়ে দলটির আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, যারা অপরাধী তাদের বিচার নিশ্চিত করতে হবে। বিকেলে শহীদ সাংবাদিক মেহেদী হাসান ও শহীদ জাহাঙ্গীরের পরিবারকে আর্থিক সহায়তা ও দোয়া কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। কোটা সংস্কার ও পরবর্তীতে সরকার পতন আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে জামায়াত সহায়তা করবে বলেও জানান দলটির আমির। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সহায়তা নিশ্চিতের আহ্বানও জানান জামায়াত। এছাড়া ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদী সরকার যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। আমরা আশা করব শুধু এই পরিবার নয়, এইরকম যতগুলা পরিবার অসহায় হয়ে পড়েছে, বিচার পাওয়া সকল নাগরিকের অধিকার। আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি, আমাদের অবস্থান থেকে ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। শুধু আপনারা না, এরকম যারাই এই ঘটনার ভিকটিম, আমরা যাদের কাছে পৌঁছতে পারবো তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না, কিন্তু অপরাধের শাস্তি হোক এটা আমরা চাই। জীবিত থেকেও এ যেন মৃত্যুর মতো এক ঘোর অমানিসা।
চোখ হাত বেঁধে ফেলে রাখা হয়েছিল বছরের পর বছর জীবন্ত লাশ হিসেবে। সেই মৃত্যুপুরী থেকে ফিরে আসা তরুণ এক আইনজীবী ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান। ৮ বছরের বন্দিশালার নির্যাতন যেন হার মানায় কল্পিত গল্পকেও। অন্ধকার জীবনের সেই ভয়াল অভিজ্ঞতা তিনি তুলে ধরেছেন এনটিভির কাছে। রনি রায়হানের ক্যামেরায় সেই গল্প তুলে ধরছেন নাজিবুর রহমান। আমার কাছে মনে হয়েছিল যে আমি জীবন্ত অবস্থায় কবরে উঠেছি, জীবন্ত অবস্থায় আমি কবর দিয়ে দিচ্ছি। এটা আমার এরকম মনে হয়। সবচেয়ে কষ্ট লাগতো সন্তানদের জন্য, যে আমি যদি জানতাম যে আমার সাথে এই আচরণ করবে, একটু আদর করে দিয়ে আসতাম, 2টা মেয়েকে একটু আদর করে দিয়ে আসতাম। এতদিনের জন্য ওদের সাথে আলাদা হয়ে যাবো আমি চিন্তাও করতে পারিনি। কাঁদতে কাঁদতে চোখের পানিও শুকিয়ে গেছে ব্যারিস্টার আরমানের। 8 বছর পর মায়ের কাছে ফিরে আসাটা আরমানের কাছে কল্পনারও অতীত। তার কাছে পুরো সময়টা ছিল এক বিভীষিকাময় অধ্যায়। 2016 সালে আরমানের আকাশ গুটিয়ে যায় পৃথিবীর আলো থেকে। জীবনের 8টি বছর কালো কাপড়ে ঢাকা ছিল আরমানের 2 চোখ। 24 আওয়ার ব্লাইন্ডফোল্ড, চোখ বেঁধে রাখবে, এমনভাবে চোখ বাঁধতে হবে যাতে নাক থেকে কপাল পর্যন্ত চোখটা বাঁধা থাকতে হবে, এবং দৃঢ়ভাবে চোখ বাঁধা থাকতে হবে যাতে যে সামনে যে আছে তাকে তো দেখতে না পারে, সেই জন্য দিনের আলোটাও দেখতে না পারে। এইভাবে চোখ বাঁধা থাকার নিয়ম। তারপর হ্যান্ডকাফ, 24 ঘন্টা হাত পরানোর নিয়ম। দিনের বেলার সামনে, রাতের বেলা হাতের পিছনে। দিনের বেলা থেকে রাত 12টা পর্যন্ত হাত পিছনে সামনে, রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত হাত পিছনের দিকে সবাইকে। এটাই ওখানকার। শুধু রমজান মাসের চাঁদ রাতে তারা বলতো যে আজকে চাঁদ দেখা গেছে, তারাবি নামাজ পড়েন, এতটুকু তারা বলতো। এবং রমজান মাসে সেহরি দেওয়া হতো এবং ইফতার দেওয়া হতো। প্রভেদের জন্য যে খাবারের বরাদ্দ যতটুকু, তার হাফ বন্দীদের জন্য বরাদ্দ ছিল। আয়নাঘরের ঘুটঘুটে অন্ধকারেই গভীর রাতে অন্য কক্ষ থেকে বন্দীদের কান্না ভেসে আসতো আরমানের কানে। আমি বহু রাত কাটিয়েছি লোকজনের কান্নার আওয়াজে, চিৎকার আওয়াজে। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ শিশুর মতো চিৎকার করতে শুনেছি আমি রাতের পর রাত জাগ্রত অবস্থায়। যেখানে ইন্টারোগেশন হতো সেটা আমার খুব কাছে ছিল। এই জন্য মানুষের কান্নার এবং চিৎকার এবং অমানবিক নির্যাতনের আওয়াজে আমি বহু রাত না ঘুমিয়ে জেগে থাকতে হয়েছে। আমি এটাও শুনতাম যে লোকজন আত্মহত্যার চেষ্টা করেছে, এরকম বিভিন্ন কথা আমার কানে আসতো। আমি এরকম কানে আসতো যে বিভিন্ন কয়েকজন বন্দী অনশন ভঙ্গ করছে, খাওয়া বন্ধ করে দিয়েছে, তাদেরকে হাত পা বেঁধে নাকের নল দিয়ে খাবার খাওয়ানো হচ্ছে। এটা আমার এরকম তথ্য আমার কানে আসছে। এমন লোক আছে যারা খাবার বন্ধ দেওয়ার কারণে তাদের মৃত্যু আশঙ্কা হওয়ার কারণে তাদেরকে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, ভিটামিন ইঞ্জেকশন, কিন্তু মৃত্যু যত না হতে পারে। বন্দীদেরকে মৃত্যুর চোখ কঠোর এবং মৃত্যুর চোখ খারাপ এক অভিজ্ঞতা তাদেরকে যে দেওয়ার প্রক্রিয়া এখন হচ্ছিল, যেখানে আমি ছিলাম। আমাকে বলা হয়নি আমি কোথায় আছি, আমাকে বলা হয়নি আজকে কয় তারিখ, আমাকে এটুকু বলো। তারা বলতো না এখন কটা বাজে। আমি বলতাম আমি নামাজ পড়বো কীভাবে, বলতো যে আদেশ সময় বলা যাবে না। এবং আশেপাশে মসজিদ ছিল, হালকা আজান শোনা যেত। যখন আজান শোনা যেত তখন তারা মিউজিক ছেড়ে দিত যাতে আজান শুনতে না, বলতো যে এটাই আদেশ। সময় বুঝতে না পারে, লোকেশন বুঝতে না পারে, টাইম বুঝতে না পারে, আজানটা যেন শুনতে না পারে, এটাই আদেশ ছিল। এভাবেই 8 বছর কেটে যায়। তো সময়কে কাটতো সত্যিকার অর্থে বলতে একমাত্র আধ্যাত্মিক বিশ্বাসই আমাকে বাঁচিয়ে রেখেছে। কিভাবে তার জীবনে নেমে এসেছে এমন অন্ধকার, সেসব কথাও বলেছেন মেধাবী আইনজীবী ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান। 2016 সালের অগস্ট মাসের রাতে এসে সাদা পোশাকে এসে আমাকে তারা বলেন যে আমাদের কিছু প্রশ্ন আছে, আমাদেরকে যেতে হবে সাথে করে। আমি জানতে চাইলাম আপনারা কারা। তারা বললো যে একটু কষ্ট করে চলেন, গেলেই বুঝতে পারবেন আমরা কারা। তো আমি প্রথমে যেতে চাইনি, কিন্তু তারপর তারা যখন দেখলাম বল প্রয়োগ করছে, ঘরে বাচ্চারা আছে, মহিলারা আছে, আমি দেখলাম এদের সামনে এখন সিন ক্রিয়েট করার কোনো সুযোগ নেই। তো আমি তাদের সাথে কোঅপারেট করলাম আর কি। গাড়িতে উঠেই তারা আমার চোখ বেঁধে ফেললো। তখন আমি অবজেকশন দিলাম যে আমি তো আপনাদের সাথে কোঅপারেট করছি, চোখ বাঁধছেন কেন? তখন যে এটাই আমাদের নিয়ম। আমি চিন্তা করতে পারিনি যে আমি কোনোদিন দিনের আলো দেখব। আমার বিশ্বাস ছিল যে আমার মৃত্যু এখানে হবে, আর যদি এই স্বৈরাচার সরকার থাকতে না পারে হয়তো যাওয়ার আগে আমাদেরকে হত্যা করে রেখে দিয়ে যাবে, এটাই আমার বিশ্বাস ছিল।
যখন আমাকে সেল থেকে বের করে গভীর রাতে, আমি মনে করেছি আমাকে মেরে ফেলা হবে। পরে যখন আমাকে খোলা প্রান্তরের চোখ বাঁধা অবস্থায় নামানো হয়, আমি মনে করছি যে আমি এখনই গুলির আওয়াজ শুনবো, তারপর আমি আর থাকবো না। কিন্তু কিছু সময় দেখলাম যে গাড়ির আওয়াজ, জোরে গাড়ি চলে গেল। 1 ঘন্টা পর আমি একটু আস্তে আস্তে করে চোখটা খোলার চেষ্টা করলাম, দেখলাম যে অন্ধকার একটা মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে, খুব দূরে একটা আলো দেখা যাচ্ছে। তারপরে 1.5-2 ঘন্টা হাঁটার পরে আমি ওখানে যেয়ে পৌঁছাই এবং ওখানের লোকজন আমাকে জানায় যে এটা দিয়া বাড়ি। তখন বুঝতে পারলাম যে আমাকে দিয়ে বাড়িতে তারা ড্রপ করে দিয়ে গেছে। সদ্য বিদায়ী সরকারের আমলে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুম হওয়াদের তালিকার অন্যতম ছিলেন ব্যারিস্টার আরমান। তিনি কোনো রাজনীতির সাথে যুক্ত ছিলেন না, তবুও এক দুর্বিষহ বন্দি জীবন তাকে করেছে ক্ষতবিক্ষত। একজন মানুষের মৌলিক মানবিক অধিকার, মৌলিক রাজনৈতিক অধিকার, মৌলিক সামাজিক অধিকার, মৌলিক ধর্মীয় অধিকার, মৌলিক ব্যক্তিগত জীবনের অধিকার কেউ নিতে পারবে না কখনো। এটাই আমার স্বপ্ন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। মাঙ্কি পক্স রোগের সংক্রমণ নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরে সার্বক্ষণিক একটি চিকিৎসক দল নিয়োজিত রয়েছে বলেও জানানো হয়েছে বিমানবন্দরের এক প্রেস বিজ্ঞপ্তিতে। মাঙ্কি পক্স বিষয়ে এয়ারলাইন্সগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। মাঙ্কি পক্স লক্ষণযুক্ত কোনো যাত্রী থাকলে দ্রুত তার স্বাস্থ্য বিভাগকে জানাতে হবে। এদিকে জরুরি পদক্ষেপ হিসেবে হটলাইন চালু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কারো মধ্যে মাঙ্কি পক্সের লক্ষণ দেখা দিলে দ্রুততম সময়ে সন্দেহভাজনদের 16263 এবং 10655 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। কর্মক্ষেত্রে গণতান্ত্রিক পরিবেশ ও ভয়ভীতিমুক্ত সাংবাদিকতা নিশ্চিত সহ 13 দফা দাবি জানিয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের সংবাদকর্মীরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যম সংস্কার উদ্যোগের ব্যানারে এই মতবিনিময় সভায় 13 দফার দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ছাত্র জনতার আন্দোলনের সময় নিহত সাংবাদিকদের হত্যার বিচার করা, আহত গণমাধ্যম কর্মী ও আক্রান্ত গণমাধ্যমকে ক্ষতিপূরণ দেওয়া, গণমাধ্যম কর্মীদের জন্য অভিন্ন ওয়েজ বোর্ড প্রণয়ন করা। বক্তারা বলেন, গণমাধ্যম যেভাবে চলার কথা অনেক প্রতিষ্ঠান সেভাবে এতদিন চলেনি। আগামীতে যাতে সঠিক পথে চলতে পারে সে ব্যবস্থা নিতে হবে। দলীয় বা ব্যবসায়িক ভিত্তিতে চালানো যাবে না। গণমাধ্যম পরিচালনার ধরন সহ সার্বিক বিষয়ে সংস্কারের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিশন গঠনেরও দাবি জানানো হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতার জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলার রূপসী এলাকায় কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, বিএনপির তারাবো পৌরসভার সাবেক সদস্য সচিব জাকির হোসেন রিপনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বাজারে বেশিরভাগ সবজির দামই চড়া। কাঁচামরিচের কেজি 300 টাকা ছাড়িয়েছে। বেশ কিছুদিন ধরে সব ধরনের চালের দামও বাড়তি। এছাড়া আলু এবং পেঁয়াজের দাম কমার লক্ষণ নেই। নিত্যপণ্যের বাজারে হতাশা জানিয়ে বাজার মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন সাধারণ ভোক্তারা। হাসানুর শাওনের রিপোর্ট। হঠাৎই বাজারে কাঁচামরিচের দাম বাড়তি। কেজি বিক্রি হচ্ছে 320 টাকায়, যা গেল সপ্তাহের তুলনায় দ্বিগুণ। বিক্রেতারা বলছেন, সরবরাহের ঘাটতির কারণে এই বাড়তি দাম কাঁচামরিচের। 150 টাকা কেজি আয় পড়ছিল, দুদিন আমদানি বেশি হয়েছে, আবার দুদিন বন্ধ হতে মানে দামটা অতিরিক্ত বেড়ে গেছে। মাল নাই, কাস্টমার বেশি, যার কারণে দামটা বেশি বেড়ে গেছে। বাজারে সব ধরনের সবজির দামও চড়া। পেঁপে, পটল আর ঢেঁড়স ছাড়া সব সবজির কেজি প্রতি দামই 60 থেকে 70 টাকার উপরে। সবজির দাম তো কোনোটাই কমে নাই। ওরা বলতেছে কমে গেছে, কিন্তু এসে তো দেখলাম কিছুই কমে নাই। কিছু কিছু কমে আসতেছে, আশা করি আরো কমবে। যদি চাঁদাবাজি কমে যায় তো আসলে কমবে। চালের দামও বাড়তি। মিনিকেটের কেজি 70 থেকে 72 টাকা, আটাশ 56 টাকা আর মোটা চালের কেজি 54 টাকায় বিক্রি হচ্ছে। 50 টাকা কেজি নিয়েছিলাম, এখন আজকে নিতে হলো 54 টাকা। জিনিসের দাম বেশি, আমাদের তো বেতন বাড়ে নাই, এই জন্য আমাদের একটু কষ্ট বেশি হয়ে দাঁড়ায়। 4-5 টাকা প্রত্যেক সালের প্রতি কেজিতে বাড়তি। ওইটা অস্বাভাবিক বাড়া, নিজের কাছে তো খারাপ লাগে না, আমরা তো আর কিছু করার নাই। দাম কমার লক্ষণ নেই দেশি পেঁয়াজের। কেজি বিক্রি হচ্ছে 115 টাকায়।
এছাড়া আলুর দামও বাড়তি, কেজি এখন 55 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। এইখানে তো আসলে দাম কমবে না, দাম মূলত স্টোরে হামলা করতে হবে। স্টোরে যদি ওরা দাম একটু কমায় ছাড়িয়ে দেয় তাহলে আমরা এখানে কমে কিনতে পারলে কমে বিক্রি করতে পারবো। তবে ক্রেতাদের স্বস্তি মিলছে মুরগির বাজারে। দাম কমে ব্রয়লারের কেজি বিক্রি হচ্ছে 160 টাকায়, আর সোনালির কেজি এখন 250 টাকা। পাইকারি বাজারটা ভালো থাকার গতিকে আমরা সস্তা কিনে সস্তা বেচতে পারতেছি। এছাড়া বাজারে প্রায় সব ধরনের মাছের দামই চড়া। অনেকদিন ধরেই ইলিশ তো মধ্যবিত্তেরও নাগালের বাইরে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।